এই অর্কিডগুলো কিন্তু খুব সুন্দর। শান্তি ভ্যালিতে এই নদীর পাশেই কিন্তু আমরা রাত্রিবাস করেছি। অপূর্ব সুন্দর। এই ব্রিজটার নিচ দিয়ে কামেং নদী বয়ে যাচ্ছে। এখন আমরা তেজপুর ব্রিজ ক্রস করছি। এটা হচ্ছে এই হচ্ছে মহামৃত্যুঞ্জয় শিব মন্দির নওগাঁ। বাজে সকাল 7:22। আমরা বেরোলাম বোমডিলা থেকে। আমরা ছিলাম একদম বোমডিলা ফুটবল গ্রাউন্ডের পাশে। এখন আমরা গুয়াহাটির উদ্দেশ্যে যাব। রাস্তার মাঝে যদি পারি তো কয়েকটা জায়গা দেখে নেব। অরুণাচল প্রদেশ ভ্রমণের সব তথ্য জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখুন। অরুণাচল ভ্রমণের ষষ্ঠ পর্বে থাকবে বোমডিলা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পূর্ণ যাত্রাপথের সম্পূর্ণ বিবরণ এবং বিভিন্ন ডেস্টিনেশনের সম্পূর্ণ তথ্য। এইটাই হচ্ছে পাহাড়ের মজা। দেখুন গাড়িটা কীরমভাবে উল্টে গেছে। এর জন্যে আমাদের এখন এখানে দাঁড়িয়ে থাকতে হবে কতক্ষণ তার ঠিক নেই। আমরা এই অরুণাচল ট্যুরটা শুরু করেছিলাম শেরগাঁও হয়ে, বালামু চেকপোস্টের ওদিক দিয়ে শেরগাঁও হয়ে শুরু করেছিলাম। শেরগাঁওয়ের পর শান্তি ভ্যালি, তারপরে ছিল তাওয়াং, তারপরে ছিল বুমলা। তাওয়াংতে আমরা 3 রাত্রি ছিলাম। আমাদের ফেরার রাস্তায় পড়েছে বোমডিলা, এখানে আমরা 1 রাত্রি থাকলাম। আমরা ফেরার পথে যাব ভালুকপং দিয়ে। ভালুকপং তেজপুর হয়ে আমরা যাব আসাম। যার ফলে সাধারণত এখানে যারা ট্যুরিস্ট আছে তারা বেশিরভাগই প্রায় 80% ভালুকপং দিয়ে করে। আমরা যেহেতু শেরগাঁও দিয়ে করছি, সেজন্যে আমাদের এই ভালুকপংয়ের রাস্তার যে ডেস্টিনেশনগুলো আছে, যেমন নাগ মন্দির, শিব মন্দির, অর্কিড গার্ডেন, হ্যাঙ্গিং ব্রিজ, এগুলো আমরা এই যাওয়ার পথে যতটা সময় পাওয়া যাবে সেই হিসেবে করব। তার পেছনে কারণ হচ্ছে গুয়াহাটিতে জ্যাম হয়। গতকাল মানে 18 তারিখ জুবিনের জন্মদিন ছিল। গুয়াহাটি শহরটা পুরো জ্যাম ছিল। প্রত্যেকেরই প্রায় ট্রেন বা ফ্লাইট মিস হয়েছে, এতটাই জ্যাম ছিল। সেই জন্য আমরা আজকে খুবই সকাল সকাল বেরিয়েছি। আমাদের ট্রেন হচ্ছে রাত্রি 9টার সময়। চেষ্টা করব তার আগে যতটা সম্ভব কভার করে যাওয়ার। এই রাস্তাটার ঠিক ডান দিক দিয়ে কিন্তু একটা ছোট্ট নদী রয়েছে। নদীটাকে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু একটা ছোট্ট খরস্রোতা নদী রয়েছে। এইখানকার রাস্তাটার প্রাকৃতিক সৌন্দর্য খুব বেশি। আর বাঁ দিকে কিন্তু সব আর্মি এস্টাবলিশমেন্ট। এখানে সবথেকে বড় মজার বিষয় হলো আর্মি এস্টাবলিশমেন্ট যেরকম রয়েছে, প্রচুর পেট্রোল পাম্পও রয়েছে রাস্তার 4-5 কিলোমিটার অন্তর অন্তর। কিন্তু যেটা মেন সমস্যা, এখানে কোনো লোক বসতি নেই মাইলের পর মাইল, আর খাবার জায়গার অভাব, আর প্রচুর পরিমাণে খাবারের জিনিসের দাম বেশি। এই জায়গার রাস্তার সাথে কিন্নরের রাস্তার মিল পাওয়া যাচ্ছে না, একদম সম্পূর্ণ মিল আছে। যেমন সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, সেরকম সুন্দর রাস্তাঘাট, অপার্থিব সৌন্দর্যের জায়গা। আর এখানে পাহাড়ে কিন্তু গাছের পরিমাণ অনেকটাই বেশি, গ্রিনারি অনেক বেশি। এই যে রাস্তার বাঁ দিকে পাহাড়ের ওপরে নেট লাগানো রয়েছে, কেন? এখান থেকে পাথর গড়িয়ে পড়ে রাস্তাতে, ওই জন্য নেট দিয়ে কভার করা রয়েছে। কুমিল্লা থেকে রওনা হয়েছিলাম 7:22, এখন বাজে 8:25। 1 ঘন্টা লাগলো। এসে পৌঁছালাম নাগ মন্দিরে। আমার ঠিক ওপরেই রয়েছে নাগ মন্দির, একদম রাস্তার টার্নিংয়ের মধ্যে। চলুন আমার ওপরটা ঘুরে দেখা যাক। এটা হচ্ছে নাগ মন্দির। এর অ্যাকচুয়াল একটা ইতিহাস আছে। এখানে যখন প্রথম রাস্তাটা তৈরি হচ্ছিল না, তখন এখানে যে সমস্ত শ্রমিকেরা কাজ করত, তখন রাস্তা খোঁড়ার জন্য এখানে প্রচুর পরিমাণে সাপ বেরিয়েছিল। তা সেই সাপের দংশনে কোনো এক শ্রমিকের মৃত্যু ঘটে। সেখানে স্বপ্নে এই মন্দিরটা তৈরি করার জন্যে কেউ একটা স্বপ্নাদেশ পায়। তার থেকেই এই মন্দিরটা তৈরি হয়েছিল। এখানে কিন্তু মোটামুটি গোটা 60 সিঁড়ি আছে। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে এবং সিঁড়িটা যথেষ্টই খাড়া, অনেকটাই উঁচুতে কিন্তু উঠতে হবে। আর এই নিচে রাস্তা, এইরকমভাবে রাস্তাটা চলে গেছে, ওপরে মন্দিরটা তৈরি হয়েছে। না, 60-এর বেশি সিঁড়ি আছে, শখানেক।
একেবারেই পাহাড়ের মাথাতে চলে এসেছি। আরো উপরে যেতে হবে। আরো উপরে উঠতে হবে। আমি আর উপরে উঠছি না, এখান থেকেই দেখিয়ে দিচ্ছি। সকালে এখনো মন্দির খোলেনি, আর নিচে এরকম নদীটা রয়েছে। এখানে একটা ছোট্ট জনপদও রয়েছে। ওপর থেকে কিন্তু নিচটা খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। চাষের ক্ষেত রয়েছে, আর ওই যে রাস্তা। স্কুলের ছেলেমেয়েরা সকাল 8:30 বাজে এখন স্কুলে যাচ্ছে। নাগ মন্দিরের ওপর থেকে ঠিক দৃশ্যটা এইরকম। আর পূর্ব দিকে সূর্য উঠেছে। যেহেতু এটা অরুণাচল, প্রথম সূর্যের দেশ, ভারতবর্ষের প্রথম সূর্য এখানে ওঠে। সকাল 5:10 নাগাদ সূর্য উঠেছিল। এখন এসে পৌঁছেছি জামেরিতে, নাগ মন্দির থেকে সামান্যই একটু আগে, 10 মিনিট আগে। এখানে একটা পুরনো হ্যাঙ্গিং ব্রিজ আছে, এই ব্রিজটা দেখানোর জন্য। এরকম একটা ব্রিজ দিয়ে আমি রোজই যাতায়াত করি আমার কর্মস্থলে যাওয়ার জন্যে, কিন্তু এখানে লেখা রয়েছে ওয়াক কুইক ব্রিজ, অনলি 10% অ্যাট ওয়ান টাইম। এটা কিন্তু একটা অসামান্য সুন্দর দৃশ্য। ব্রিজটা কিন্তু দুলছে, হ্যাঁ, একদম ওয়েবলিং ব্রিজ, কি সুন্দর দুলছে। একটু জোরে জোরে হেঁটেছি, দুলছে। একসাথে 10 জন যাওয়া যাবে এখানে। এইবার আস্তে 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 ব্রিজের প্রায় মাঝখান পর্যন্ত চলে এসেছি এই নদীটার দৃশ্যটা নেওয়ার জন্যে। কি সুন্দর দৃশ্য। এটা রয়েছি আমি এখন জামেরিতে। এটা একটা পুরনো হ্যাঙ্গিং ব্রিজ। আর ওই যে সামনে যেখান থেকে নদীটা আসছে ওখানে লেখা রয়েছে আই লাভ জামেরির বোর্ড। এটা দেখতে পাওয়া সম্ভব না, ক্যামেরাতে আসবে না। আর এর হচ্ছে চারপাশে এরকম প্রাকৃতিক সৌন্দর্য, অসামান্য সুন্দর জায়গা। আর ওপরে একটা মন্দির আছে, ওই যে ওপরে একটা মন্দির অনেকটা উঁচুতে। চূড়ার ওপরে একটা মন্দির রয়েছে, দেখতে পেয়েছে? মন্দিরটা কিন্তু অনেকে উঠেছে, আমার পক্ষে ওঠা সম্ভব না, অনেকটা উপরে। কিন্তু মন্দিরটার পজিশন খুব সুন্দর। এই যে হচ্ছে মন্দিরটা, এটা একদম জামেরিতে হ্যাঙ্গিং ব্রিজের একটু ওপরে। খুব সুন্দর মন্দির। ছোট টানেল রয়েছে, নেচিপু টানেল, নেচিপু টানেল। এটা ভালুকপং যাওয়ার রাস্তার দিকে। টানেলটা কত বড় এ সম্বন্ধে কোনো ধারণা নেই। না, খুব বেশি বড় হবে না, 300-350 মিটার মতো হবে নেচিপু টানেল। এবার টানেলটা শেষ হয়ে গেল, ওই 350 মিটারের মতো হবে। টানেলটার নাম নেচিপু টানেল। এইখানকার রাস্তাটাও কিন্তু খুব সুন্দর, এরকম সুন্দর রাস্তা। যদিও এখানকার পাহাড়ের হাইট খুব কম, রাস্তাটা কিন্তু খুব সুন্দর। এখানে একটা ঝর্ণা আছে, খুব সুন্দর, ছোট্ট ঝর্ণা, জল কম, কিন্তু এখানকার রাস্তাটার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। ছোট্ট ঝর্ণাও যে সামনে রয়েছে। আমরা এখন প্রায় নিচে নেমে এসেছি। মেরি থেকে হয়তো 10-12 কিলোমিটার আগে, আর ভালুকপং এখান থেকে হচ্ছে 38 কিলোমিটার। এরকম একটা রাস্তার ধারে ছোট্ট ঝর্ণা রয়েছে। এটা বর্ষাকালে নাকি অনেক বড় থাকে, এখন জল কম রয়েছে। এখানেও একটা সুন্দর আর্মি এস্টাবলিশমেন্ট রয়েছে, এগুলো আর্মি অফিসার্সদের গাড়ি রয়েছে। এটা কলোনি, আর্মি কলোনি। এদের কলোনিগুলো সবই রয়েছে পাহাড়ের খাঁজে খাঁজে। আমরা বোমডিলা থেকে বেরিয়েছিলাম 7:22, এখন এখানে এসে পৌঁছালাম। এখন বাজে হচ্ছে 10:32। এখানে টিকিট কাউন্টার আছে। এটা হচ্ছে টিপ্পি অর্কিড রিসার্চ সেন্টার, 20 টাকা করে পার পার্সন টিকিট আছে। এখানে দিক নির্দেশের একটা অ্যারো মার্ক করা রয়েছে। ওয়াশরুম এই দিকে, রিভার ভিউ সোজা সামনের দিকে, গ্লাস হাউস সামনের দিকে, রেঞ্জ ফরেস্ট সামনের দিকে। তাহলে এটা একটুখানি হেঁটে দেখতে হবে, রিভারের পাশে যাব। এই যে এখন রয়েছি টিপ্পি অর্কিড গার্ডেনে, অর্কিড রিসার্চ সেন্টার টিপ্পি। বাম্বু অর্কিড, এখানে বিভিন্ন ধরনের অর্কিড আছে। এটা হচ্ছে বাম্বু অর্কিড। লেখা রয়েছে, সব মার্কিং করা রয়েছে।
ভেতরে ঢুকে দেখতে হবে। এটা অনেক বড় জায়গা। গ্লাস হাউসে দেখাচ্ছি। এই বাঁদিকে গ্লাস হাউস আছে, এই বাঁদিকে একটা গ্লাস হাউস আছে, চারপাশেই অর্কিড ভর্তি আছে। এইখানে টিপ্পি অর্কিড গার্ডেনের ম্যাপ দেওয়া রয়েছে, আর এই সামনে দিয়ে নদী দেখতে পাওয়া যাবে, ভিউ পয়েন্ট। অর্কিড রিসার্চ সেন্টারের ভেতরে প্রবেশ করলাম। এখানে এরকম করে ছোট ছোট গোল গোল করা রয়েছে, এর উপরে পা দিয়ে যেতে হবে। এখানে বিভিন্ন ধরনের অর্কিড আছে, আমি পুরো একবার প্রদক্ষিণ করিয়ে দিচ্ছি। যেগুলো সুন্দর সেগুলোকে একবার সুন্দর করে দেখিয়ে দেবো। বিভিন্ন ধরনের অর্কিড এখানে রয়েছে। দারুণ দারুণ অর্কিড আছে। সবগুলোতে কিন্তু ফুল নেই, যেগুলোতে ফুল আছে সেগুলো দেখাতে পারবো। এর প্রজাতিগুলো শুধুমাত্র পাহাড়েতেই থাকে। এখানে কিন্তু নামও দেওয়া রয়েছে কোনটা কোন জাতের অর্কিড। এটা খুব সুন্দর দেখতে। এই গাছগুলো কিন্তু ফুলগুলো খুব সুন্দর দেখতে। এগুলো হচ্ছে ওয়েডিং অর্কিড। ওয়েডিং অর্কিড, পেছনে নাম দেওয়া রয়েছে। এই অর্কিডটাও খুব সুন্দর দেখতে। এপাশেও একটা সুন্দর অর্কিড রয়েছে। একটা সুন্দর পকেট পকেট করে রয়েছে প্রত্যেকটা ফুলের মধ্যে। দারুণ সুন্দর সুন্দর অর্কিড আছে। ভিউ অফ রিভার কামেং, দ্বীপ পাক্কে টাইগার রিজার্ভ। এই নিচে কামেং নদী রয়েছে, একদম কাছ থেকে খুবই সুন্দর লাগছে। এই পাশ থেকে দেখি, এখানে বসার জায়গাও রয়েছে। এই যে একদম পরিষ্কার কামেং নদী, পাশে নুড়ি পাথরে ভর্তি। রিভার বেডটা কিন্তু খুব সুন্দর দেখতে, অপূর্ব সুন্দর। মিউজিয়ামের ভেতরে এরকম সব ডেসক্রিপশন করা রয়েছে, বিভিন্ন ধরনের অর্কিডের ছবি সহ। কত ধরনের অর্কিড এখানে পাওয়া যায়, ছবি সহ ডেসক্রিপশন করা রয়েছে। সব বোটানিক্যাল নেম লেখা রয়েছে। যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা এগুলো মন দিয়ে দেখতে পারেন, বা বোটানি স্টুডেন্টরা এগুলো দেখতে পারে। পজ করে দেখে নিলে পারে কিন্তু সবটাই দেখতে পাওয়া যাবে। এটা হচ্ছে মিউজিয়াম। আমরা জাস্ট টিপ্পি অর্কিড গার্ডেন ক্রস করে বেরিয়ে আসলাম ওটা দেখে। এখন প্রায় সমতলে চলে এসেছি, প্রচণ্ড গরম হয়ে গেছে। -7 ডিগ্রি টেম্পারেচারের পরে এখন যদি 20 ডিগ্রি টেম্পারেচারে থাকতে হয় তাহলে কষ্ট তো হবেই। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ভালুকপং। তেজপুর এখনও 56 রয়েছে, গুয়াহাটি 244 কিলোমিটার। এখন ভালুকপংয়ে পৌঁছে গেছি। এখান থেকে গুয়াহাটি 244 কিলোমিটার। এই পথটা আমাদের আজকে যেতে হবে।
আমি রয়েছি আসামে। সামনের যে গেটটা রয়েছে এটা হচ্ছে অরুণাচলের এন্ট্রি গেট, ও পাশটা হচ্ছে ভালুকপং। ওখান থেকে অরুণাচল শুরু হলো। জাস্ট পাহাড় আমরা শেষ করে নিলাম, এটাই হচ্ছে শেষ অরুণাচলের পাহাড়ের দৃশ্য। এইবার আমরা সমতলে যাব। আমাদের এখন ডেস্টিনেশন গুয়াহাটি। আমরা এখন সামনের দিকে যাব গুয়াহাটি, এখান থেকে 244 কিলোমিটার। এইটা হচ্ছে আমাদের গুয়াহাটি যাওয়ার রাস্তা। এখন আমাদের পাহাড়ের ভ্রমণ শেষ, আমরা সমতলে চলে এসেছি। এখান থেকে তেজপুর 60 কিলোমিটার। তেজপুর থেকে আমাদের গন্তব্য হচ্ছে গুয়াহাটি। এখন আর পাহাড়গুলো অনেক দূরে দূরে দেখতে পাওয়া যাচ্ছে। এখন যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে সেগুলো আসামের পাহাড়। আমরা এখন রয়েছি আসামে হাইওয়েতে, আর কিছু সেরকম দেখানোর নেই। গুয়াহাটিতে গিয়ে আর অল্প বিস্তর কিছু দেখাবো। পালে পালে বাদর বসে রয়েছে এখানে রাস্তার ধারে, পালে পালে। এখন আমরা যাচ্ছি নামেরি রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে। এই রাস্তাটা উঁচু নিচু রয়েছে, উপর থেকে নিচে নামছে, নিচ থেকে উপরে উঠছে, আর চারপাশে হচ্ছে ফরেস্টের বন। আসামের একটা জায়গা, রাস্তার ধারে হাট হচ্ছে, এখানে বড় বড় বস্তা বিক্রি হচ্ছে। এই যে এই সমস্ত জিনিসপত্রগুলো এখানে বিক্রি হচ্ছে। আমরা জাস্ট 12:30 নাগাদ তেজপুরে প্রবেশ করলাম। 7:30টায় বেরিয়েছিলাম বোমডিলা থেকে, তেজপুর 12:30টা লাগলো। নগাঁও এখান থেকে 60 কিলোমিটার। ওখানে একটা শিব মন্দির আছে, ওটা দেখবো। কিন্তু এরকম অনেক ফলের দোকান রাস্তার ধারে আছে, আর বাঁশ বেতের দোকান। হচ্ছে ব্রহ্মপুত্র নদীর ওপরে যে ব্রিজটা, সেই ব্রিজটা। নদীর মধ্যে বেশিরভাগই চড়া রয়েছে, বালির চড়া রয়েছে, জল কম, আর চারপাশে ছোট 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 পাহাড় রয়েছে। ব্রিজটা কিন্তু বিরাট বড়, বিরাট বড় ব্রিজ, বিরাট বড় ব্রিজ। নদীতে জল কম আছে। আমরা এখন নওগাঁয়ের শিব টেম্পল যাওয়ার জন্য হাইওয়ে থেকে বাঁ দিকে কাট নিয়ে ঢুকলাম। এই হচ্ছে মহামৃত্যুঞ্জয় শিব মন্দির নওগাঁয়ের। এটাই আমাদের অরুণাচল ট্রাভেল সিরিজের শেষ ডেস্টিনেশন। এরপর আমরা গুয়াহাটি থেকে আমাদের বাড়ির দিকে রওনা হব। এই হচ্ছে নওগাঁর মহামৃত্যুঞ্জয় শিব মন্দির। জলের মধ্যে কি সুন্দর কচ্ছপ রয়েছে। এই যে ডুব মারলো আমাকে দেখে, ওই যে কচ্ছপ রয়েছে, আর অসংখ্য পায়রা। অনেক কচ্ছপ আছে ছোট ছোট, আর এর অসংখ্য পায়রা রয়েছে। ওই যে কচ্ছপ। আর এটা হচ্ছে মন্দির। মন্দিরের ভেতরটা অন্ধকার এই রকম ধরনের। আমি এর সম্বন্ধে কিছু জানি না। ভেতরটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। এইটা হচ্ছে এন্ট্রান্স। ভেতরে অসংখ্য এসি লাগানো রয়েছে। মন্দিরের ভেতরটা এইরকম ধরনের। চলুন একটু ওপর দিকটা যাওয়া যাক। এইটা হচ্ছে মন্দিরের ভেতর। ভেতর থেকে ছবি তুলতে দিল না, তাই বাইরে থেকে ছবিটা তুলতে হলো। আর এই হলো মন্দিরের চত্বর। এই হচ্ছে মন্দিরের চত্বর। এদিক দিয়ে, এদিক দিয়ে। খুব সুন্দর আর বিরাট বড়। মৃত্যুঞ্জয় মন্দিরের সামনে ত্রিশূল হোটেলে রুটি খাওয়ার জন্য দাঁড়ালাম। সকালবেলা 7টায় বেরিয়েছি, এখনো পর্যন্ত কিছু খাইনি। এটা মোটামুটি একটু সুন্দর বলে এইখানটাতে আসলাম। রুটি সবজি দিতে বললাম, 40 টাকা করে প্লেট। দেখি কীরকম হয়। খুব সুন্দর না, বেতের দোকান আছে একদম হাইওয়ের উপরে। এই হাইওয়ের উপরে অসংখ্য বেতের দোকান আছে এখানে, বাঁশের বেতের। আমি একটা ফুলের সাজির জন্য এসছি, যদি পাই তাহলে পরে নেব। फूल रखने का, फूल रखने का ये वाला नहीं, फूल गाछ से तोड़ के रखने के लिए। অনেক জিনিস আছে, আপনারা কিন্তু এখান থেকে নিতে পারেন। আমি দেখছি দাম দর করে এরকম অনেক সুন্দর সুন্দর জিনিস। এই যে ঠিক এই জায়গাতে জুবিন গার্গকে জ্বালানো হয়েছিল। কালকে ওর জন্মদিন গেছে, এই জায়গাটাতে জুবিন গার্গকে পোড়ানো হয়েছিল আর কি, দাহ করা হয়েছে এই জায়গাটা। এই জন্য এত জনসমাগম। এই জুবিন গার্গ হচ্ছে একদম আসামের হার্টথ্রব।
এখন রাস্তার বাঁ দিকের পাহাড়টা হচ্ছে মেঘালয় আর রাস্তার ডান দিকটা হচ্ছে আসাম। এই যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটার বাঁ দিক মেঘালয়, ডান দিক আসাম। এখানে 4:30 পর থেকেই সূর্য অস্ত চলে যাওয়ার পরপরই সন্ধে নেমে যায়। আমরা এখন গুয়াহাটি থেকে 1.5 কিলোমিটার দূরে রয়েছি। উপরের ফ্লাইওভারটার তলা দিয়ে আমরা জাস্ট গুয়াহাটি শহরের মধ্যে এন্টার নিলাম। এখন বাজে 4:35। এখনও 1.5 কিলোমিটার রাস্তা বাকি আছে গুয়াহাটি স্টেশন থেকে। এখানে কিন্তু সব ধরনের বড় বড় শোরুমগুলো রাস্তার দুপাশে একদম সারবদ্ধ হয়ে রয়েছে। যদিও কলকাতার মতো অতটা বড় শহর নয়, কিন্তু শহরটা কোনো মতেই ছোট তা বলা যাবে না। গুয়াহাটি শহরের মধ্যে কিন্তু অনেকগুলোই ফ্লাইওভার ক্রস করে তারপরে আসতে হয়, এবং এই সমস্ত ফ্লাইওভারগুলোর আগেই প্রচুর পরিমাণে জ্যাম লাগে, যার ফলে এখানে গাড়ি খুবই ধীর গতিতে 4-5 কিলোমিটার গতিবেগে এগোতে থাকে। এখন ঠিক বাঁ দিকে যে গেট দুটো দেখা যাচ্ছে যাতে আলো জ্বলছে, এটা হচ্ছে আসাম বিধানসভা ভবন। আমরা এখন আসাম বিধানসভা ভবন ক্রস করে সামনের দিকে স্টেশনের দিকে এগিয়ে চলেছি। স্টেশনে যাওয়ার পথে এইরকম একটার পর একটা ফ্লাইওভার ক্রস করে তারপর যেতে হয়। এই যে চেনকো গোল্ড, চেনকো গোল্ড। রাস্তার বাঁদিকে একটা সেনকো গোল্ডের শোরুম ছিল, ওটাতে লেখা ছিল চেনকো গোল্ড। এখানে একটা বিবাদ শোরুম দেখলাম, রেড টেপেরও শোরুম রয়েছে একদম রাস্তার ধারে। যেহেতু আমাদের ট্রেন রাত্রি 9টায় ছিল, সেই জন্য অতটা চিন্তা ছিল না জ্যামের জন্যে। কিন্তু এই জ্যামের মধ্যে ধীরে ধীরে গাড়ি চলছিল বলে রাস্তার দুধার অর্থাৎ শহরের দুধারের যে বড় বড় সুন্দর সাজানো গোছানো শোরুমগুলো বা শপিং মলগুলো ছিল, সেগুলো দেখতে দেখতে আমাদের সময় কেটে গেছিল। এখানে কিন্তু সব ধরনের কোম্পানিরই শোরুম ছিল। আর একটা খুব বড় মজার ব্যাপার ছিল, এখানে বিভিন্ন ধরনের বড় বড় লাইটের শোরুম ছিল, যেখানে সুন্দর সুন্দর ঝাড়বাতি সাজানো এবং জ্বালানো অবস্থায় ছিল। এইটা দেখতে কিন্তু একদমই নতুনত্ব লেগেছিল।